আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন, আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে। আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা, যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে। এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি, তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। এক পা দুপা করে এগোতে এগোতে একদম মান্নাতের সম্মুখে গিয়ে দাঁড়ালো পলাশ। আচমকায় চরণতয় থেমে গেল মান্নাতের, থেমে গেল ঘুঙুরের আওয়াজও। বক্ষস্থলে শুরু হলো তাণ্ডব। নিজেকে ধাতস্থ করে নিয়ে আবারও নৃত্য শুরু করতে উদ্যত হলো মান্নাত। কিন্তু পলাশের স্পর্শে থেমে গেল সে। পলাশের কণ্ঠস্বরে রুদ্ধ হয়ে আসলো তার শ্বাসনালী। তোমাকে এভাবে আমার ঠিক পোষায় না মান্নাত। বিকৃত সুরে হেসে উঠল পল্লব চৌধুরী, হেসে উঠল উপস্থিত বাকি সকলেই। নিঃশব্দে কেটে উঠল মান্নাত, কারণ সে জানে আজ আবার পলাশ চৌধুরীর কাছে নিজেকে সঁপে দিতে হবে। হে সৃষ্টিকর্তা, কাউকে ভালোবাসার শাস্তি এত প্রখর হয় কেন? প্রধান বাইজি কক্ষে ডিভানে বসে আছে অলিয়র চৌধুরী। প্রধান বাইজি শারমিন তার সম্মুখেই মেঝেতে হাঁটু মুড়িয়ে বসে আছে। অলিয়র চৌধুরী একধানে তাকিয়ে দেখছে শারমিনকে। শারমিনও তার তীক্ষ্ণ দৃষ্টিজোড়া নিক্ষেপ করে ঠাই বসে আছে। অনুমান করা যায় অলিয়র চৌধুরীর বয়স 60 ছুঁয়েছে, তবুও মনে রং কমেনি। এই যে বিশাল সাম্রাজ্য, 2 পত্নী 5 পুত্রদের একদিকে ঠেলে নিয়ম করে প্রতি সপ্তাহে বাইজি গৃহে আসে। শারমিনকে আত্মা ভরে দেখে, একটু ভালোবাসা ভিক্ষা চাই। এই বয়সে এসে জমিদারের কি এসব মানায়? বেহায়া নির্লজ্জ জমিদার তবুও থামে না, ক্লান্ত হয় না, মানে লাগে না একটুও। শারমিন বরাবরের মতোই তার তীক্ষ্ণ দৃষ্টিজোড়া দিয়ে শাসিয়ে যাচ্ছে অলিওরকে। অলিওর তা সাদরে গ্রহণ করেও নিচ্ছে, যা তার মুচকি হাসিতে টের পাচ্ছে শারমিন। কিন্তু অলিওরের এই হাসিটুকু বেশিক্ষণ টিকতে দিল না, বলল, ছোট ভাইয়ের বউকে এভাবে আর কত দেখবেন জমিদার সাহেব? আকস্মাৎ কেঁপে উঠল অলিওর চৌধুরী। নিজেকে ধাতস্থ করে নিয়ে ক্রুদ্ধ সুরে বলল, নিজেকে ওই বিশ্বাসঘাতকের বউ বলতে কষ্ট হয় না? ঘৃণা লাগে না? আমার তো শুনতেই কষ্ট হয়, খুব ঘৃণা লাগে। বুকের ভেতর পাথর চাপা দিয়ে কথাগুলো হজম করল শারমিন। অলিওরের দিকে নিক্ষিপ্ত দৃষ্টি নিক্ষেপ করে বলল, বিশ্বাস করো জমিদার, খুব কষ্ট হয় কিন্তু ঘৃণা হয় না, কারণ মানুষটা আমার সন্তানের জন্মদাতা। এটাও বিশ্বাস করো, যদি কোনোদিন জানতে পারি আমার সন্তানের বাবা নিরপরাধ ছিল, আমার সন্তানের বাবার কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছিল, সেদিন তুমি বুঝবে এই শারমিন বাইজি কতটা নৃশংস। শারমিন। অলিওর চৌধুরী মৃদু ধমকে তাচ্ছিল্যে হেসে শারমিন বলল, তখন খুব ছোট ছিলাম জমিদার, এত জটিলতা বুঝতাম না। বড় আফসোস হয় তখন যদি আজকের আমিটা থাকতাম। শেষকালে এসে এইটুকুই আমার প্রাপ্য। জমিদার সাহেব, নুরুরের বাবার দেওয়া বিবাহ বিচ্ছেদ পত্র তুমি এখনো আমায় দাওনি। তখনকার শারমিন আর এখনকার শারমিনের মাঝে বিস্তর ফারাক, তাই এই কাগজখানা তুমি আমাকে দেওয়ার সুযোগ করে দাও। কথা দিচ্ছি, ভালোবাসতে না পারি আজীবন, আমার অন্তরে তোমার জন্য সম্মানীয় স্থান বরাদ্দই থাকবে। শারমিনের জালে ফেসে যাওয়ার ভয়ে উঠে দাঁড়ালো অলিওর। দুহাত শক্ত মুঠ করে কঠিন কণ্ঠে জবাব দিল, তোমার মনে সন্দেহ ঢুকেছে শারমিন। এই সন্দেহটুকু দূর করা, অপরাধীকে অপরাধী হিসেবে বিশ্বাস করো, তবেই মঙ্গল। অলিওরের মুখোমুখি হয়ে দাঁড়ালো শারমিন। অলিওরের চোখে চোখ রেখে দৃঢ় কণ্ঠে বলল, যদি সে অপরাধী হয়, তার অপরাধগুলো আমি আবার ঘটে দেখতে চাই। তোমার সমস্যা কি জমিদার? কারণ আমি চাই না আমি ব্যতীত তুমি অন্য কোনো পুরুষকে নিয়ে ব্যস্ত থাকো। হ্যাঁ আসলে জমিদার। এতটুকু বলেই আচমকায় অলিওরের পাঞ্জাবির কলার চেপে ধরল শারমিন। রণমূর্তি ধান করে চিবিয়ে চিবিয়ে বলল, পাপ বাপ কেউ ছাড়ে না জমিদার। তুমি যদি পাপ করে থাকো, শাস্তি তুমি পাবে। মুচকি হাসলো অলিওর। শারমিনের একটি হাতে নিজের হাত স্পর্শ করে বলল, এতগুলো বছরে না তোমার রূপ কমেছে আর না কমেছে তেজ। রাগে ফুঁসতে শুরু করলো শারমিন। অলিওরের করার ছেড়ে পাশ ফিরে দাঁড়িয়ে চোখ বুজে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ল। অলিওর পাশে দাঁড়িয়ে এক হাত শারমিনের মাথায় রেখে মৃদু কণ্ঠে বলল, শান্ত হও শারমিন, ভোলার চেষ্টা করো অতীতটাকে। মনে রেখো তোমার কোনো অতীত নেই, কিন্তু বর্তমান আছে, ভবিষ্যৎ আছে। তোমার বর্তমান আমি, ভবিষ্যৎ আমি।
তোমার ভালোবাসা এখন আর চাই না, কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করার মুহূর্তে তোমাকে পাশে চাই। নিজের বক্তব্য শেষ করে কক্ষ ত্যাগ করলো অলিওর। মেঝেতে ধপ করে বসে পড়ল শারমিন। কি করে অতীত ভুলবে সে? কি করে? অতীত ভুলতে গেলে যে নূরের অস্তিত্বটুকুও বিলীন করতে হবে। বক্ষস্থলে তীব্র যন্ত্রণা হচ্ছে শারমিনের। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। মানুষটা যদি আজ দুনিয়াতে থাকতো, ঠিক সত্যির নাগাল পেত সে। কিন্তু মানুষটা যে নেই। কি ঘটেছিল সেদিন? পুরো দুনিয়া সেদিন শাহিনের বিপক্ষে ছিল। শাহিন কি নিজের পাশে শারমিনকে আশা করেছিল? সেদিনে ঘটে যাওয়া সকল ঘটনা হাজারো বার স্মরণ করলো শারমিন। সেসবে খুঁজে পেল অসংখ্য সন্দেহজনক ঘটনা। কিন্তু প্রশ্ন রয়ে যায়, শাহিন কেন শারমিনকে মুখ ফুটে একটিবার বলেনি সে নিরপরাধ? তার কোনো দোষ নেই, কেন বলল না? নাকি সে শারমিনের চোখে অবিশ্বাসের ছাপ দেখেছিল? এটুকু ভাবতে দু হাতে মুখ চেপে কাঁদতে শুরু করলো শারমিন। যদি তার দ্বারা সত্যি ভুল হয়ে যায়, কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবে না। এক মন বলছে হোক প্রমাণ, শাহিন নির্দোষ। আরেক মন বলছে শাহিন নির্দোষ প্রমাণিত হলে নিজেকে শেষ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না তার, কারণ শাহিনুর কোনোদিন ক্ষমা করবে না তাকে। আবার বলল, নিজের স্বার্থের কথা না ভেবে অধিক গুরুত্বপূর্ণ শাহিনুরের বাবাকে নিরপরাধ হিসাবে জানা। বহু বছর আগের সেই ঘটনা, পর্দার আড়ালে থাকা সেই সত্যি এক অলিওর ছাড়া কেউ জানে না। এটা শারমিনের দৃঢ় বিশ্বাস। এতগুলো বছরে অলিওর সম্পর্কে, জমিদার বাড়ি সম্পর্কে বেশ সূক্ষ্ম ধারণা তৈরি হয়েছে। সেই ধারণা থেকেই অনুসন্ধান করবে শারমিন। আফসোস একটাই, যাকে ঘিরে এই অনুসন্ধান সে মানুষটাই আর পৃথিবীতে নেই। আচ্ছা, মানুষটাকে অভিমানেই ফুরিয়ে গেল। পাঁচফোড়ন গৃহ ঠিক দুপুর 12টায় রোমানা আর রঙ্গন ফিরল পাঁচফোড়ন গৃহে। সমবয়সী হওয়ার কারণে দুজন একই বিশ্ববিদ্যালয়ে একই বিভাগে পড়াশোনা করছে। রোমানার বয়স তখন 7 বছর। তখন রোমানার মা অর্থাৎ প্রেরণার বড় বোনের রক্তে ক্যান্সার ধরা পড়ে। 1 বছর চিকিৎসা চলাকালীনই মৃত্যু ঘটে তার। খালাতো বোনের মেয়ে হয়, ভালোবাসা, স্নেহ, দায়িত্ববোধ সব দিক থেকে বাধা পড়ে রোমানাকে নিজেদের কাছে রেখে দেন অলিওর এবং প্রেরণা। রোমানার বাবা প্রবাসী। স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে অলিওর এবং প্রেরণার হাতে তুলে দিয়ে সে যে চলে গেছেন আর দেশমুখী হননি। রোমানা হোস্টেলে থেকে পড়াশোনা করে। ছুটির দিনগুলোতে অঙ্গনই বেশিরভাগ বাড়ি নিয়ে আসে তাকে। মায়ের আদেশে কখনো কখনো প্রণয়ও আনতে যায়। ওরা ফিরতেই প্রেরণা দুজনকে গোসল সেরে খেতে আসতে বলল। রোমানা চুপচাপ চলে গেল গোসলে। খালামুনির সঙ্গে তেমন কোনো কথা বলল না, আর না স্বভাবসুলভ তার ওষ্ঠ ধরে হাসিটির দেখা মিলল। বিচলিত হয়ে প্রেরণা অঙ্গনের দিকে ভ্রু কুঁচকে তাকালো, বলল, কি হয়েছে ওর? অঙ্গন দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আম্মা, আপনি এবার ভাইয়ার সঙ্গে ওর বিয়েটা দিয়ে দিন। আপনি তো জানেন রুমানা ভাইয়াকে পাগলের মতো ভালোবাসে, অথচ ভাইয়া রুমানার ব্যাপারে খুব উদাসীন। বিয়েটা হয়ে গেলে দুজন একসাথে থাকলে সব ঠিক হয়ে যাবে। আশা করি আপনি আব্বার সাথে আজই কথা বলবেন। কথাগুলো বলে মায়ের সামনে থেকে চলে গেল অঙ্গন। দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল প্রেরণা। আজ বৃহস্পতিবার, প্রণয় আসবে, তাই সিদ্ধান্ত নিল আর দেরি নয়, এবার দুটোকে এক করে ছাড়বে। দুপুরে আহার শেষে জমিদার অলিওর এবং পল্লব চৌধুরীর সঙ্গে অরুণা, প্রেরণা দুজনেই প্রণয়ের সঙ্গে রোমানার বিয়ের কথাবার্তা তুলল। দুই পত্নীর মতামত শুনে দুই পুত্রের দিকে তাকালো অলিওর। পূর্বে কথাবার্তা হলেও আজ চূড়ান্ত আলোচনায় বসেছে সকলে। বংশের রীতি অনুযায়ী ছেলে মেয়েদের বিয়ের পূর্বে পরিবারের বয়োজ্যেষ্ঠদের মতামতকেই অধিক গুরুত্ব দেন অলিওর চৌধুরী। সে এবং তার পত্নীরা রাজি। এবার বড় দুই পুত্র এবং পুত্রবধূদের সম্মতি পেলেই আগামীকাল বাগদান সেরে ফেলবে। পরিবারের সকলেরই সম্মতি মিলল। কেবল রোমানা আর প্রণয়ের সঙ্গেই কোনো কথা হয়নি অলিওরের। এই পর্যায়ে রোমানার তরফে সকল কথাই অঙ্কন এবং প্রেরণার ব্যক্ত করল। সবশেষে অপেক্ষায় রইল প্রণয়ের ফেরার। পাঁচফোড়ন গৃহের পরিবেশটাই বদলে গেল। রোমানার বক্ষস্থলে যেন জলের মতন ছলাৎ শব্দ করছে। একদিকে আনন্দ, অপরদিকে লজ্জা আষ্টেপৃষ্টে রেখেছে তাকে। সকল বিষণ্ণতা দূর হয়ে মনে এবার কাঙ্ক্ষিত মানুষটির জন্য অনুভূতি জাগ্রত হচ্ছে। নিজ কক্ষে চুপটি করে বসে অপেক্ষা করছে প্রণয়ের। সে আসবে। আগামীকাল তাদের বাগদান হবে, তারপর তাদের বিয়ে। সবটা ভাবতেই কেমন এলোমেলো লাগছে রোমানার। খুশিতে বোধহয় সে আজ পাগলই হয়ে যাবে। এমন মুহূর্তে কক্ষে শাড়ি গহনা নিয়ে হাজির হলো শবনম আর মুনতাহা। রোমানার দুপাশ থেকে দুজন উকি দিল। তারপর শবনম মুনতাহাকে বলল, মন, রোমানা তো এখনই লজ্জায় শেষ। মুনতাহা রসিকতা সুরে বলল, হ্যাঁ গো ভাবি, তাই তো দেখছি। এবার কি হবে? কি আর হবে, বাসর রাতে বউয়ের লজ্জা দেখি
দেবর সাহেব ভাবিদের কাছে এসে কাঁদবে। খিলখিল করে হেসে উঠল দুজনই। লজ্জায় চোখ বন্ধ করে ঘন নিঃশ্বাস ছাড়তে ছাড়তে রোমানা বলল, ধ্যাত, তোমরা চুপ করবে? ঢং করে শবনম বলল, এই চুপ করো, চুপ করো। ননদিনীকে শাড়ি গহনা দেখাতে মনোযোগী দাও। কথাটা শেষ করে আবারও হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খেতে শুরু করলো শবনম। মুনতাহা মুচকি মুচকি হেসে শবনমকে ধরে বলল, ভাবি থামো, এবার ওকে শাড়ি গহনা দেখাও। রোমানা আপা, দেখো তো এখান থেকে কাল কোন শাড়ি আর কোন গয়নাগুলো পরবে। শবনম বলল, কিসের আপা ফুফাতো বোন সম্পর্ক বাদ দাও। ননদ আর দেবরের বউয়ের খাতিরে যত পারো রসিকতা করো। রোমানা মুনতাহাকে চোখ রাঙালো। মুনতাহা মাথা নিচু করে মুচকি মুচকি হাসতে লাগলো। বলল, আচ্ছা আচ্ছা, আমি আর একটা কথাও বলবো না, তাও রাগ করো না। তুমি শাড়ি গয়না পছন্দ করো। শাড়ি গহনা পছন্দ করে তিনজন মিলে হাসাহাসি রসিকতা করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। অবশেষে রোমানা প্রণয়ের বউ হতে যাচ্ছে। মায়ের থেকে সুখবরটি শুনে রোমানার সঙ্গে দেখা করতে এলো রঙ্গন। এদিকে সন্ধ্যা হয়ে যায়। মুনতাহা তড়িঘড়ি করে রোমানার রুম থেকে বের হতে যাচ্ছিল, কিন্তু রঙ্গনের মুখোমুখি হয়ে গেল। মুনতাহার হাস্যোজ্জ্বল মুখশ্রীতে দৃষ্টি পড়তেই অবাক হলো রঙ্গন। কতদিন পর এই হাসি মুখটা দেখা মিলছে মনে পড়ল না তার, তবে বুকের ভেতর প্রশান্তি ঠেকল খুব। পলকহীন চোখে চেয়ে রইল মুনতাহার দিকে, কিন্তু মুনতাহা ভীষণ বিব্রত বোধ করল। অকস্মাৎ ভয়ে চোখ মুখ শুষ্ক হয়ে উঠল তার। মুখভঙ্গি পরিবর্তন হয়ে গেল রঙ্গনেরও। তৎপর হয়ে সে বলল, আমি রোমানা আপার সাথে দেখা করতে এসেছি। তোমার প্রয়োজন শেষ হলে চলে যাও, তবুও ভয় পেও না। এটুকু বলে থামতে তড়িৎ গতিতে মুনতাহা কক্ষ ত্যাগ করল। নির্লিপ্ত ভঙ্গিতে রঙ্গন তাকালো কক্ষের ভেতরে। শবনম রোমানা দুজনই করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। এক ঢোক গিলে দীর্ঘ একটি শ্বাস ছেড়ে ধীর পায়ে কক্ষের ভেতরে প্রবেশ করলো রঙ্গন। শবনমের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, তোমার কি তাড়া আছে ভাবি? শবনম জোরপূর্বক হেসে এগিয়ে এলো। রঙ্গনের মাথায় হাত বুলিয়ে বলল, না ভাই, তুমি বসো, কিছুক্ষণ গল্প করি। রঙ্গন নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে রোমানার পাশে বসলো। বিছানায় থাকা শাড়ি গহনাগুলো দেখে বলল, ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী হিসেবে ভাবে তুমি তো খুশি, তাই না আপা? রোমানা ইতস্ততভাবে বলল, আমি অনেক খুশি রঙ্গন। অভিনন্দন আপা। আশা করি নিজেদের ছেড়ে দেবরটাকে নিয়ে একটু ভাববেন। বাকিরা তো নিজের চিন্তায় নিয়ে ব্যস্ত। শবনমের দিকে আর চোখে তাকিয়ে কথাটা বলতেই শবনম রঙ্গনকে কানমোলা দিয়ে বলল, ওরে দুষ্টু, খোঁচা মারা হচ্ছে তাই না? কি ভেবেছো? আমি কিছুই জানি না, সব খবর আমার কাছে আছে। রঙ্গন জিহ্বায় কামড় দিয়ে বলল, নাউজুবিল্লাহ আপা, ভাবি এগুলো কি বলে? তোমার মুখে নাওজুবিল্লাহ শুনে শয়তানও লজ্জা পাবে। ঢং বাদ দিয়ে ছেড়ে কাশো বাছা। রোমানা অবুঝ চোখে দুজনের দিকে তাকাতেই রঙ্গন বলল, আপা তুমি বিশ্বাস করো, ভাবি আমাকে ফাঁসাচ্ছে। আমি ফাঁসেছি নাকি কারো রূপের জাদুতে তুমি ফেসে গেছো আর বাঁশি সুরে তাকে ফাঁসাচ্ছ? ধরা পড়ে গিয়ে চুপসে গেল রঙ্গন। রোমানা ছোট ছোট চোখ করে বলল, নিজেকে নিয়ে নতুন করে ভাবছিস, ভালো কথা। তাই বলে এইভাবে গোপনে? ছি ভাই। মহা বিপদে পড়ে গেল রঙ্গন। শবনমের দিকে তাকিয়ে বলল, আপনার কয়টা কান, কয়টা চোখ বলবেন ভাবি? এই খবরটা আপনি জেনে গেলেন? জানবো না? দেবরের মনে রং লেগেছে আর ভাবি জানবে না, তা কি করে হয়? এক কথা দুই কথাই রোমানার কাছে প্রকাশ পেল রঙ্গন শাহিনুরের প্রেমে পড়েছে। ওপাশ থেকে সারাও কমতি নেই। মেয়েটা নেহাতি বাচ্চা কিনা, আবেগটা বড্ড বেশি, কিন্তু বাদ সাধল রোমানা। রঙ্গনের দিকে কড়া চাহনি ছুড়ে বলল, রঙ্গন, তুই এটা ঠিক করিসনি। একটা মেয়ের সরলতার সুযোগ দিচ্ছিস তুই। শবনম বলল, এটা তো ওর দোষ না রোমানা, ওদের রক্তের দোষ। কথাটা এমন একটা লাগলো রোমানার বুকের ভেতরে কেমন একটা ভয় কাজ করলো। সে ভয়টুকুকে বাড়তে না দিয়ে রঙ্গনকে বলল, রঙ্গন, নূর মেয়েটা খুব ভালো, ওর সঙ্গে তুই এসব করিস না। মেয়েটা খুব ভালো রে, অমন নিষ্পাপ। মুখের দিকে তাকালে তো শয়তানেরও ফেরেস্তা হয়ে যাবে। আর তুই কিনা। উফ আপা, কি সব বলছো তোমরা? নিজেদের মতো করে ধারণা করে এসব বলছো। তাহলে সত্যিটা কি বল? সত্যি এটা নূরকে আমি বিয়ে করতে চাই। একটা বাইজির মেয়েকে বিয়ে করে স্বাভাবিক জীবন উপহার দেব, এটুকুই কি বেশি নয়? শবনম বলল,
যতদূর জানি পলাশ চৌধুরীর নজর পড়েছে ওর উপর, ওর সঙ্গে টেক্কা দিতে পারবে। ভাবি, নূর আমাকে ভালোবাসে, আমি নূরকে পছন্দ করি, বিয়ে আমাদের হবেই। জমিদারের এক পুত্র না হয় পরিবারের অর্থ সমর্থনে বিয়ে করলো, আর রইল পলাশ চৌধুরীকে টেক্কা দেওয়া। এবার তার হারার পালা। রোমানা বলল, তোর হাত দিতে এই মেয়েটাকে কেন ভগাবি রঙ্গন? রোমানার দিকে শান্ত চোখে তাকালো রঙ্গন, মুচকি এসে বলল, নূরের কিছু হবে না আপা, একটা স্বাভাবিক জীবন পেয়ে সে ভীষণ খুশি হবে। ওর খুশি হতে, ভালো থাকতে বেশি কিছু লাগে না আপা। ও আমাকে ভালোবাসে, ভীষণ খুশি ও ভীষণ আনন্দিত। ওর এই আনন্দ, এই খুশিটুকু আজীবন অটুট থাকুক, এই প্রার্থনাই করো। তোমাদের বোঝা খুব মুশকিল। রোমানার কথার প্রেক্ষিতে শবনম বলল, এরা নিজেদের জেদ পূরণ করতে যা খুশি করতে পারে। তবে ভাই মনে রেখো, নূরের সঙ্গে বেইমানি করলে মন্ধারের চোখে বিষ হবে তুমি। না ভাবি, নূরের সঙ্গে কোনো অন্যায় করব না আমি। ওকে ভালোবাসতে পারবো কিনা জানি না, কিন্তু ওর ভালোবাসাটুকু যত্ন নেব। আজীবন আমরা একে অপরের বন্ধু হয়ে পাশে থাকবো। মানুষ যেমন উদ্যোগ নিয়ে যত্ন সহকারে বৃক্ষের আশায়, ফুল ফলের আশায় বীজ বপন করে, বৃক্ষকে বড় করে, তেমন সে বৃক্ষ থেকে ফুল ফল পায়। যতটা শ্রম সে দেয় তার অধিকটাই ফেরত পায়। কিন্তু মানুষের বুকে প্রেমের বীজ কেউ উদ্যোগ নিয়ে বপন করতে পারে না। অন্তকোণে প্রেমের বীজ আপনা আপনি ঠাঁই পায়। সেই বীজ ধীরে ধীরে বিস্তর রূপ ধারণ করতে থাকে। দুটো মানুষের হৃদয়ে তোলপাড় সৃষ্টি করে কখনো হাসায়, কখনো কাঁদায়, কখনো বা সুখ দুঃখ মিলিয়ে প্রেমের ভেলায় ভাসায়। প্রেম আপনা আপনি আমাদের কাছে ধরা দেয় বলে একে অবজ্ঞা করতে নেই, বরং যত্ন নিতে শিখতে হয়, সম্মান করতে জানতে হয়। রঙ্গন সেটুকুরই চেষ্টা করে। এই যেমন গত 2 মাসে রঙ্গন শাহিনুরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে, জেনে নিয়েছে শাহিনুরের অন্তঃকোণে থাকা সমস্ত কথোপকথনকে, তার ইচ্ছেকে, তার চাওয়া পাওয়াকে, অবুঝ মেয়েটাকে যতটুকু পারে বোঝদার করার চেষ্টা করেছে। মেয়েটার সরলতা কিঞ্চিত কমানোর চেষ্টা করেছে, কিন্তু পারেনি। তবুও নিরাশ হয়নি সে। কেন জানি এই সরলতাটুকুই তার ভীষণ ভালো লেগেছে। এই সরলতাটুকুই তাদের বন্ধুত্ব গাঢ় করেছে। এই যেমন রঙ্গন যখন শাহিনুরের সাথে তার দুঃখ কষ্টগুলো ভাগ করে নেওয়ার চেষ্টা করলো, শাহিনুর তা সাদরে গ্রহণ করে নিল। রঙ্গন যখন তার হৃদয়ের সমস্ত যন্ত্রণাটুকু ব্যক্ত করলো, শাহিনুরের 2 চোখ বেয়ে অশ্রু ঝরতে শুরু করলো। সরল মনে কন্দনরত কণ্ঠে বোকা পাখিটা বলল, তুমি কষ্ট পেও না বাসিওয়ালা, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি পরকালে উপরওয়ালার কাছে তোমার ভালোবাসার মানুষটাকে চেয়ে নিও, তবুও তুমি মন খারাপ করো না। সেদিনই রঙ্গন বুঝেছিল শাহিনুর ঠিক কতটা সরল। মেয়েটা ভালোবাসার মানে বোঝে না, তবুও তাকে বলে ভালোবাসি। সে ভালোবাসার মানে বোঝে, তাই আজও বলেনি নূর আমি তোমাকে ভালোবাসি। কিন্তু তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছে। তারা একে অপরকে পাশে চায়, তারা একে অপরের সঙ্গ পেলে খুশি থাকে, ভালো থাকে। রঙ্গনের খুব ইচ্ছে করে শাহিনুরের ইচ্ছে পূরণ করতে, তারপর শাহিনুরেরও প্রচণ্ড খুশিটুকু উপভোগ করতে। একদিন কথা চলে শাহিনুর বলেছিল তার খুব ঘুঙুর পরতে ইচ্ছে করে, খুব ইচ্ছে করে আম্মা মান্নাত বুবুদের মতো ঘুঙুর পরে নৃত্য করতে, বাইজি গৃহে সকলের মতো সাজতে মন চায়, কপালে টিপ পরতে মন চায়। ইস, কত চাওয়া শাহিনুরের, অথচ এসব কোনোটাই পূরণ করতে পারে না নিজের মায়ের জন্য। শারমিন বাইজি কি জানে না তার মেয়ে হাসলে পুরো পৃথিবীটাই হেসে ওঠে? তার মেয়ের হাসি আকাশের ওই একফালি চাঁদের আলোর চেয়েও অধিক দীপ্তমান। শাহিনুরের শখ পূরণ করতে বাইজি গৃহের কাজের মহিলা রেশমা খাতুনকে দিয়ে ঘুঙুরের ব্যবস্থা করেছে রঙ্গন। বিকেলে রোমানার থেকে কিছু গয়নাও নিয়ে এসেছে। আজ সে নিজ হাতে সাজাবে শাহিনুরকে, ইচ্ছে পূরণ করবে শাহিনুরের। অবুঝ হৃদয়ে তার জন্য এতখানি অনুভূতি সৃষ্টি হয়েছে, তার প্রতিদানে সে এটুকু দেবে না, তাই কখনো হয়? বরাবরের মতন আজও রঙ্গন শাহিনুরকে ফিসফিস করে ডাকলো, কারণ সে জানে আজ বাইজি গৃহের সকলে নিত্য পরিশীলন নিয়ে বেশ ব্যস্ত, তাই শাহিনুরকে এই কক্ষে বন্দি করে রাখা হয়েছে। রঙ্গন কয়েকবার ডাকতেই জানালা খুলে উকি দিল শাহিনুর। প্রশস্ত এসে হাত বাড়ালো রঙ্গন, ভীতিগ্রস্ত হয়ে হাত বাড়ালো শাহিনুরও। ধীরে ধীরে মই বেয়ে নেমে পড়লো দুজনই। তারপর কিছুটা দৌড়েই অরণ্যের ভেতরে মিলিয়ে গেল। ওরা যখন বনের ভেতরে প্রবেশ করলো, প্রণয় তখন বেশ দূরান্ত থেকে নিশানা করলো ওদের। বাড়ি ফেরার পর এমন কিছু সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত ছিল সে, তাই খুব শান্ত ভঙ্গিতে যথাস্থানে গাড়ি রেখে পাঁচফোড়ন গৃহে প্রবেশ না করে পা বাড়ালো ঘন বিস্তীর্ণ নিস্তব্ধ অরণ্যের দিকে।
রঙ্গনের কুটিরের সামনে কাঠের সিঁড়িতে অত্যন্ত লাজুক ভঙ্গিতে বসে আছে শাহিনুর। আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে। আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।